আইআরজিসির কৌশলের কাছে ন্যাক্কারজনকভাবে ধরা ট্রাম্পের পরিবার। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ইরানের আইআরজিসি একটি চৌকস বাহিনী, অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া যাদের প্রতিজ্ঞারই অংশ। জীবন বাজি রেখে এই বাহিনীর সদস্যরা নানা কৌশলে পরাস্ত করতে মরিয়া ওই পশ্চিমাদের। ইরানের ন্যায়ভিত্তিক কার্যক্রম, অংশগ্রহণ ও সাপোর্টকে যারা বাধাগ্রস্ত করতে চায়, যারা দখলদার, মাস্তান, বেঈমান, হত্যাকারী, তাদের বিরুদ্ধে এই ইরান এক দুর্বার মৃত্যুদূত যেন। যদিও কখনো কখনো এই কৌশলগুলো প্রকাশ পেয়ে যায় শত্রুপক্ষের বা আত্মঘাতী গোয়েন্দাদের কারণে, তারপরও ইরান থেমে নেই। এ খেলায় ইরানকে যে জিততেই হবে, এর আর বিকল্প নেই। সেই রকমই একটি ঘটনা ট্রাম্পের পরিবারের সদস্যদের সাথেও ঘটেছে, যা একটি খ্যাতিমান সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সত্য মিথ্যের গভীর বিশ্লেষণে যাবার আগে যৌক্তিকতাগুলো জেনে নেওয়া যেতেই পারে। ইরানের সাবেক শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করার প্রতিশোধ হিসেবে এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি। দ্য নিউ ইয়র্ক পোস্ট এই খবর জানিয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া 32 বছর বয়সী মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার অঙ্গীকার করেছিল। শুধু তাই নয়, ফ্লোরিডায় ইভাঙ্কার বাড়ির একটি মানচিত্র বা নকশাও সে সংগ্রহ করেছিল বলে দাবি করেছে সূত্রগুলো। ইরাকি নাগরিক আল সাদি মূলত মার্কিন ড্রোন হামলায় নিহত আইআরজিসির শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। 6 বছর আগে বাগদাদে ওই ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে অবস্থিত ইরাকি দূতাবাসের সাবেক উপসামরিক কর্মকর্তা ইন্তিফাদ কানবার দ্য পোস্টকে বলেন, কাসেম নিহত হওয়ার পর আল সাদি লোকজনকে বলে বেড়াতো, ট্রাম্প যেভাবে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছেন, সেভাবেই ট্রাম্পের বাড়ি জ্বালিয়ে দিতে আমাদের ইভাঙ্কাকে খুন করতে হবে। কানবার আরও বলেন, আমরা শুনেছি যে তার কাছে ফ্লোরিডায় ইভাঙ্কার বাড়ির একটি নকশা ছিল। অন্য আরেকটি সূত্র আল সাদির এই হত্যার ছক নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ব্যক্তি বেশ সরব ছিল। সে এক্সে ফ্লোরিডার ওই বিশেষ আবাসিক এলাকার একটি মানচিত্র পোস্ট করে, যেখানে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারের $24 মিলিয়ন বাড়ি রয়েছে। মানচিত্রের পাশাপাশি সে আরবিতে একটি হুমকি দেয়, যার অর্থ, আমি আমেরিকানদের বলছি এই ছবিটার দিকে তাকাতে। জেনে রাখো, তোমাদের রাজপ্রাসাদ বা সিক্রেট সার্ভিস কেউই তোমাদের বাঁচাতে পারবে না। আমরা এখন নজরদারি আর বিশ্লেষণের পর্যায়ে আছি। আমি তোমাদের আগেই বলেছি, আমাদের প্রতিশোধ নেওয়াটা শুধু সময়ের ব্যাপার। আল সাদি ইরাক ও ইরানের সন্দেহভাজন নেটওয়ার্কের বেশ উপরের সারির একজন ব্যক্তি বলে পরিচিত। মার্কিন বিচার বিভাগের মতে গত 15 মে তুরস্ক থেকে আটকের পর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মিলিয়ে মোট 18টি মামলা ও হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে থাকা উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে রয়েছে গত মার্চ মাসে আমস্টারডামের ব্যাংক অব নিউ ইয়র্ক মেলন বোমা হামলা, এপ্রিলে লন্ডনে 2 ইহুদিকে ছুরিকাঘাত এবং মার্চে টরন্টোতে মার্কিন কনসুলেট ভবনের সামনে গুলি চালানোর ঘটনা। যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্তকারীদের মতে আল সাদি বেশ কিছু হামলার পরিকল্পনা ও সমন্বয় করেছে এবং বেলজিয়ামের একটি ইহুদি উপাসনালয়ে বোমা হামলা, রটারড্যামে একটি মন্দিরে আগুন লাগানো এবং মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রে হওয়া কিছু ব্যর্থ হামলারও দায় স্বীকার করেছে। 44 বছর বয়সী ইভাঙ্কা ট্রাম্প রিয়েল এস্টেট ব্যবসায়ী জ্যারেড কুশনারকে বিয়ের আগে 2009 সালে অর্থোডক্স ইহুদি ধর্মে রূপান্তরিত হন। এই গুপ্ত হত্যার ষড়যন্ত্রের বিষয়ে জানতে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো
মন্তব্য করতে রাজি হয়নি। জানা যায় আল সাদি একই সাথে কাতারের হিজবুল্লাহ এবং ইরানের আইআরজিসির হয়ে কাজ করত। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা নিউ লাইন্স ইনস্টিটিউট এর জ্যেষ্ঠ গবেষক এলিজাবেথ সুরকোভ বলেন, প্রকাশ্যে পাওয়া তথ্য থেকে দেখা যায় মোহাম্মদ বাকের কাশেম সোলাইমানির বেশ কাছের মানুষ এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই মিলিশিয়া গোষ্ঠীগুলোর যে কোনো কর্মীর জন্য এটি অনেক বড় একটি ব্যাপার। সোলাইমানির মৃত্যুর পর তার উত্তরসূরি জেনারেল ইসমাইল কানির সাথেও সে ভালো সম্পর্ক বজায় রাখে। সুরকোভ 2023 সালে বাগদাদে অপহৃত হয়ে কাতায়েব হিজবুল্লাহের হাতে 903 দিন বন্দী ছিলেন এবং 2025 সালের সেপ্টেম্বরে মুক্তি পান। তবে আল সাদি তাকে জিম্মি করা লোকদের মধ্যে ছিল কিনা তা সুরকোভ নিশ্চিত করতে পারেননি, কারণ বন্দী অবস্থায় জিম্মিকারীরা সবসময় মুখোশ পরে থাকত। সুরকোভ জানান, আল সাদি জেনারেল ইসমাইল কানির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং কানি তাকে এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা ও সম্পদ দিয়ে যেতেন। এই বিষয়ে মন্তব্যের জন্য আল সাদির আইনজীবীর সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। কানবারের মতে আল সাদি কাশেম সোলাইমানির অনেক কাছাকাছি ছিল এবং তাকে পিতৃস্থানীয় মনে করত। আল সাদির নিজের বাবা, যিনি নিজেও ইরানের একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, 2006 সালে এক বিমান দুর্ঘটনায় মারা যান। এরপর সে সোলাইমানিকে আরও আপন করে নেয়। আল সাদির জীবনের বড় একটা অংশ কাটে বাগদাদে, মূলত তার ইরাকি মায়ের কাছে, কিন্তু পরে সে আইআরজিসির অধীনে প্রশিক্ষণ নিতে তেহরানে যায় বলে জানান কানবার দাবি করেন, পরবর্তীতে আল সাদি ধর্মীয় ভ্রমণের একটি ট্রাভেল এজেন্সি খোলে, যার আড়ালে মূলত বিশ্বের নানা দেশে একটি নিজস্ব নেটওয়ার্ক গড়ার কাজ চালাতো সে। গত সপ্তাহে তুরস্কে গ্রেপ্তার হওয়ার সময় আল সাদির কাছে ইরাকি সরকারি বা সার্ভিস পাসপোর্ট পাওয়া যায়। এই পাসপোর্ট মূলত সরকারি কর্মচারী এবং আমলাদের দেয়া হয় এবং ইরাকের প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া এটি পাওয়া সম্ভব নয় বলে কানবার জানিয়েছেন। এই পাসপোর্টের সুবিধা ব্যবহার করে সে সহজেই ভ্রমণ করতে পারত, ইরাকি বিমানবন্দরে সাধারণ তল্লাশি এড়াতে পারত এবং ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পেত, যদিও বিশ্বের অন্যান্য বিমানবন্দরে তাকে তল্লাশির ভেতর দিয়েই যেতে হতো। কানবারের মতে এই পাসপোর্ট থাকার কারণে সে খুব সহজেই এমন সব দেশের ভিসা পেত যেখানে সে হামলার পরিকল্পনা করেছিল। ধরা পড়ার সময় আল সাদি রাশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়। তবে আইআরজিসির সন্দেহভাজন এই সদস্য হিসেবে আল সাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু বেশি সক্রিয় ছিল। এক্সে দেয়া পোস্টে দেখা যায় সে প্যারিসের আইফেল টাওয়ার এবং কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে। এছাড়া কায়াকিং করার সময়কার সেলফি এবং একটি মিসাইলের পাশে দাঁড়িয়ে বুক বরাবর হাত রাখা ছবিও সে আপলোড করেছিল। আদালতের নথিতে বলা হয়েছে, আল সাদির স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এমন ছবি পাওয়া গেছে যেখানে সে কাশেম সোলাইমানির সাথে কোনো একটি সামরিক ঘাঁটিতে বসে মানচিত্র এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে আলোচনা করছে। ফেডারেল আদালতের নথি অনুযায়ী সোলাইমানি নিহত হওয়ার 7 মাস পর 2020 সালের আগস্টে আল সাদি এক্সে একটি ছবি পোস্ট করে। ছবিতে এক সন্দেহভাজন কর্মীর হাতে AK-47 রাইফেল সহ সোলাইমানি এবং মার্কিন ড্রোন হামলায় নিহত অন্য এক সামরিক নেতার ছবি দেখা যায়। ছবিটির ক্যাপশনে সে লিখেছিল, আমেরিকান শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে যাচ্ছি এবং আমার সব ফোন বন্ধ করে দিচ্ছি, জয় অথবা শাহাদাত। তবে ডিজিটাল এই প্ল্যাটফর্ম থেকে তার এই বিদায় বেশিক্ষণ স্থায়ী হয়নি। 2025 সালে সে তার এক্স অ্যাকাউন্টে আরেকটি পোস্ট দিয়ে এটিকে তার শেষ টুইট বলে উল্লেখ করে। ওই পোস্টে সে সোলাইমানি ও মার্কিন হামলায় নিহত অন্য ইরানি সামরিক নেতাদের শহীদ বলে আখ্যায়িত করে। আদালতের নথি অনুযায়ী সেই পোস্টে সে লেখে, আমি তোমাদের সাথে প্রচণ্ড দুর্বলতা এবং গভীর শকের মধ্য দিয়ে কথা বলছি, যা আমি জীবনে মাত্র একবার অনুভব করেছি, কাশেম সোলাইমানি শাহাদাতের দিন। আল সাদি তার সম্ভাব্য লক্ষ্যবস্তুদের স্ন্যাপচ্যাট, মেসেজ এবং সামাজিক মাধ্যমের পোস্টের মাধ্যমে হুমকি দিত। দ্য পোস্ট এর দেখা মেসেজ অনুযায়ী অনেক ক্ষেত্রে সে সাইলেন্সার লাগানো একটি পিস্তলের ছবি পাঠাতো। এই সন্দেহভাজন কর্মীর সাথে লেবাননের প্যারামিলিটারি ফোর্স হিজবুল্লাহরও সংযোগ রয়েছে বলে অভিযোগ আছে। বর্তমানে সে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সলিটারি কনফাইনমেন্ট বা নিঃসঙ্গ সেলে বন্দী রয়েছে।
সেখানে সিইওদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত লুইগি ম্যানজিওন এবং আটক হওয়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো হাই প্রোফাইল বন্দীরাও রয়েছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।